হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রুমন রুমা। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। রুমন আপুর জানা অজানা সকল তথ্য আমরা জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই রুমন রুমা আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার তো নূর আশিন ফ্যাশন আপনার হ্যাঁ, উদ্যোগের নাম। হ্যাঁ, তো আমার কবে পেজ। থেকে শুরু করলেন? এটা হচ্ছে, আমি একটা জব করতাম। আচ্ছা। আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে আমার একটা জব হয় পল্লী বিদ্যুতে। আমার প্রথম পোস্টিংটা ছিল নরসিংদী মাধবদীতে। হুম হুম তো ওখানে 2000 সালে, হুম হুম তখন আমার বিয়েটি হয়নি। 2001-এ আমার বিয়ে। হুম 2003 সালে আমার ফার্স্ট বেবি। হুম আর 2010 সালে আমার সেকেন্ড বেবি। হুম 2003 সালে যখন আমার ফার্স্ট বেবি হলো, হুম হুম তখন এই বাচ্চা নিয়ে তো চাকরি করাটা একটু টাফ। হুম তখন আমি বাচ্চার দাদুকে নিয়ে আসি, মানে আমার হুম শাশুড়ি হুম আম্মাকে। উনি টেক কেয়ার করেন, আমি জব করি। সেকেন্ড বেবিটা যখন 2010-এ হলো, হুম তখন ও একটু সিক ছিল। হুম হুম আর এমনিতেও অনেক লম্বা জার্নিতে বোর লাগে, সব সময় তো ভালো লাগে না। হুম আমার একটু মনে হচ্ছিল যে একটু বাচ্চাদের সময় দেই বা হুম হুম একটু সেক্টরটা চেঞ্জ করি। হুম হুম তখন আমার মায়ের সাথে কথা বলি যে আমি তো আচ্ছা। জবটা ছেড়ে দিতে চাচ্ছি, কি করা যায়। হুম হুম তখন আমার মা বললেন যে তুমি কোন কাজটা পারবে, যেটা পারবে সেই সেক্টরে হাত সেটা দাও, নিয়ে কারণ কাজ করা। যেটা পারবে না সেটা নিয়ে হুম হুম সফলতা আসবে না। পরে আমার মাই বললেন যে তুমি ড্রেস নিয়ে কাজ করতে পারো। হুম হুম আবার অফিসে যখন ছিলাম তখন ওখানে বাবুরহাট, রূপগঞ্জ, ভুলতা, হুম ওখানে ওই আমার কলিগরা ওই ড্রেস নিয়ে আসতো। ওরা হুম হুম শাড়ি নিয়ে আসতো, ব্লাউজ, বাটিকের ব্লাউজগুলো হুম নিয়ে হুম আসতো, হুম ওরা এগুলো সেল করতো। আমি ডেস্কে মনে মনে বসে ভাবতাম যে আমি এই কাজটা করতে হুম পারি। হুম হুম তো যাই হোক, পরে মায়ের সাথে কথা টথা বলে দেন আমি 2010-এ যখন চাকরিটা ছাড়ার হুম হুম কমপ্লিট প্রিপারেশন নিলাম, তখন থেকে আমার জার্নিটা শুরু। হুম কিন্তু হুম কন্টিনিউ করতে পারিনি। হুম হুম কন্টিনিউ করতে পারতাম না, কারণ আমার ছোট বাবু জন্মের সময়ই জন্ডিস ছিল। হুম ট্রিটমেন্ট করে ভালো, কিন্তু মাঝে মাঝে সুস্থ থাকে, হুম হুম প্রায় সময়, বেশিরভাগ সময়ই অসুস্থ হুম থাকে, হুম মনটা খুব খারাপ থাকে। পরে এই মানে আমি শুরু করি, হয়তো 1 মাস বা 1.5 মাস করলাম, হুম আবার আমার একটু বসে থেমে যেতে হয়। হুম এই করতে করতে হুম এই আমি লাস্ট মানে ভালোভাবে শুরু করলাম 2021 সাল থেকে। হুম 2011 সাল থেকে আমার এই জার্নিটা শুরু, উদ্যোক্তা হুম পথের হুম জার্নি শুরু। কিন্তু এটা কন্টিনিউ ছিল না, হুম করা, ধরে ছেড়ে এরভাবে করা হুম কন্টিনিউ। পরে আর এর মাঝখানে আমি যখন জবটা ছেড়ে দেই, হুম আমি লাস্ট আমার পোস্টিং ছিল মদনপুরে, হুম হিরাঝিল মদনপুরে। ওখান থেকে আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ 11 সালে খিলগাতে চলে আসি হুম ঢাকায়, কারণ বাবুর ট্রিটমেন্ট করতে হয় আমার হুম ঢাকা মেডিকেলে। তো এই 11তে এসে আমি মানে মোটামুটি শুরু করলাম হুম ভালোভাবে। হুম তখন তো আমি ঘরে বসা, হুম আমার ওই খিলগা এরিয়াতে আমার যেখানে বাসা, ওই হুম বিল্ডিংয়েই আমার মোটামুটি একটা ভালো হুম পরিচিতি হয়ে গেল এই ব্যবসার কারণে। ওখানে ভালো সেলও করতাম। কিন্তু আমার ছেলেটা খুব অসুস্থ হলো লাস্ট আচ্ছা আচ্ছা। মোমেন্টে। 19 সালে ও চলে যায়, ওর 18 সালে ক্যান্সার ধরা পড়ে। ও আচ্ছা, 18 সালে, আচ্ছা। ও 18 সালে ওর একটা স্কুলে পড়তো, ইংলিশ মিডিয়াম স্কুলে। হুম হুম যখন কেজিতে উঠলো তখন ওর ক্যান্সার ধরা পড়ে নভেম্বরে, মানে হুম এই হুম যে 4 নভেম্বর ওর বার্থডে। হুম ওর ক্লাসে তো মানে ক্লাসে বড় বোর্ডে বাচ্চাদের ইয়ে ডেট অফ বার্থটা হুম হ্যাঙ্গিং করা থাকে। তো ওর আগের দিন ওর মিস আমাকে ফোন দিলেন, নুরাশিনের আম্মু, বাবুর তো কালকে বার্থডে। হুম বাচ্চারা কিন্তু সবাই খুব হই হই রই রই। হুম ও বলছে, মামনি আমাকে কেক দিয়ে আসবা তুমি। হুম তখন আমি ওর ক্লাসের সব বাচ্চাদের, কতজন বাচ্চা এটা শুনে, হুম 2টা বড় চকলেট বক্স, এত বড় কেক, সব হুম হুম চকলেট কেক এগুলো পাঠালাম ক্লাসে। খুব মজা করছে ওরা, খুব নাচানাচি হই হই রই রই। কিন্তু 5 তারিখ ওর জ্বর আসলো রাতে। হুম এই জ্বর থেকেই ওর অসুস্থতা শুরু। ও ও 19 সালে চলে যায় ও। আমার মানে অনেক সাক্ষাৎকারে এগুলো বলতে হয়, এটা খুব খারাপ লাগে, কিন্তু আবার বলতেও হয়তো। মনটাও হালকা হয় বললে।
অনেকেই জানে না অনেক বিষয়ে, হুম, তারা জানতে হ্যাঁ, পারে। কিছুদিন আগে আমার একটা সাক্ষাৎকারে আমার এক আপুর সাথে হুম, কথা হলো এটা হুম, নিয়ে, তো উনি মানে অবাক হয়ে গেছেন যে আমি এই হুম। ব্যাপারটা জানি না, অথচ তোমার সাথে আমার 4-5 বছরের না, সম্পর্ক। আমিও আসলে জানি না, আপনার সাথেও আমার অনেক দিনের সম্পর্ক। আজকে শুনলাম, শুনে একটু খারাপই লাগলো। আসলে এমন একটা বিষয়, মৃত্যু হচ্ছে চরম সত্য। এটা থেকে আমরা কোনোভাবেই ছুটতে পারবো না, এবং আপা যার যতটুকু হায়াত ততটুকুই কিন্তু পৃথিবীতে তিনি থাকবেন। আপনিও আজকে যেতে পারেন, আমিও। এরকম অনেকের সাথেই হয়, হয়তো ভালোর জন্যই যা হবে ভাববেন ভালোর জন্য। ও যতদিন পৃথিবীতে ছিল হয়তো অতটুকুই ওর জন্য ভালো ছিল, এরপরে হয়তো আরো খারাপ কিছু ছিল, সেই জন্য আল্লাহ না, পাক তাকে তারপর নিয়ে তো গিয়েছেন। 21 সালে যে করোনাটা হলো, হুম, তখন আমার সবাই আমাকে বলতো যে দেখো তুমি খুব ভালোভাবে ওকে পাঠিয়ে দিছো আল্লাহর কাছে ওর হুম। গন্তব্যে, কিন্তু এই 21 সালে ওকে নিয়ে তুমি কি করতা? পারতে না। মানে হুম। তখন না পারতে কিছু করতে, এই কষ্ট ওই কষ্ট আরো সহ্য করা সহ্য কঠিন করা হতো কঠিন ছিল। আপনার ওকে জন্য। আল্লাহর রহমতে আমি মানে এত ট্রিটমেন্ট করেছি, হুম, বাংলাদেশের হুম। সব শেষ করে বিদেশেও নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তো এটা কত বছর থেকে চলছিল এরকম? ওর না, লাস্ট মোমেন্টে শুধু 1 বছরই ও সাফার করছে। আগে তো জ্বর আসতো বা মাঝে বুঝতে মাঝে পারতেন না। নিউমোনিয়া হতো, তখন তো এগুলো না সব টেস্টই করতাম। আচ্ছা। আমি ঢাকা মেডিকেলের যে শিশু বিশেষজ্ঞের হেড হুম। ছিলেন, আপনার ওনা কয় বেবি? আমার দুটো ছেলেই ছিল, এখন একটাই ছেলে। এখন আচ্ছা, আচ্ছা। ও ও কি বড় করছে? বড়বাবু ভার্সিটিতে পড়ে। আচ্ছা, কোথায় পড়ছে? ও কুষ্টিয়াতে, ইসলামিক তাই? ইউনিভার্সিটিতে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বাহ। কুষ্টিয়াতে তো আপনার বাসা। হ্যাঁ, হ্যাঁ, হুম। আমার বাড়ি কুষ্টিয়া। আমি কুষ্টিয়ার মেয়ে, বিয়ে হয়েছে ঢাকা হুম। আজিমপুরে। হ্যাঁ, আমি তো কুষ্টিয়া থেকে কিছুদিনে বড়বাবুর আগে ওখানে একটু ঘুরে আসলাম তাই কিছুদিন না? আগে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো আপা, আপনি তো হচ্ছে অনেক কিছুর সাথে জড়িত। আপনার প্রোফাইলে আমরা দেখেছি আপনি সঞ্চালনা করেন, আপনি নাচ, গান, কবিতা আবৃত্তি, হুম, তো অনেক আমি কিছুর এখানে একটু সাথে। বলি, আমি যে এগুলোর সাথে জড়িত, আমি কিন্তু সংসার জীবনে আমার 20 বছর এগুলা থেকে আমি দূরে ছিলাম। এই মানে সাংস্কৃতিক অঙ্গন থেকে আমার একটাই ইয়ে ছিল, বাচ্চাদের আমি খুব ভালোভাবে মানুষ করব। হুম, 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 কিন্তু আমার ছোট বাবুকে আমি সবসময় বলতাম তোমাকে গিটার শিখাবো। ও খুব জলি মাইন্ডেড ছিল। আমার হুম, বড় বাবুও খুব জলি, কিন্তু ও এগুলোতে ইন্টারেস্টেড না। ও হুম। হচ্ছে প্রচুর বই পড়ে। ও পড়ালেখা। পড়ালেখা মানে ক্লাস 6 থেকে ও আমার মাস্টার্সের বই ও ক্লাস 6-এ পড়তো। ও আমি তখন বলতাম ও। যে এত মোটা বই এত পড়ো না, পড়তে হুম। পড়তে ওর চোখের 12টা বেজে গেছে। মানে ওইটা মানে নেশা ছিল ওটা ওর। নেশা ওর, মানে প্রতিদিন ও হলো ঠিক রাত 2টো হবে, 2টো বাজলে ও একটা গল্পের বই নিয়ে বসবে এবং 3:30 পর্যন্ত সে বই পড়বে। আর ওর কারণে আমাকেও বসে থাকতে হতো ওর পাশে। রাত জাগা হ্যাঁ, রাত পড়তো। জাগতে হতো, কিন্তু আমি আচ্ছা। ওটা এনজয় করতাম, আমার হুম, ভালো লাগতো। বাচ্চার সবকিছুই তো মায়ের জন্য আমার ভালো ভাল লাগে। লাগে না? আমি আবার ওকে হুম, জিজ্ঞেস করতাম এখন কোন বইটা পড়তেছো, হুম। কোনটা পড়তে, তুমি এত কথা বলো কেন, আমি পড়তেছি, পড়তে দাও, তুমি যাও তোমার ডিস্টার্ব মতো। করো না। হ্যাঁ, এরকম। হুম, কিন্তু ছোট বাবু বই পড়তো না। ওরকম ছোট তো, অত বই পড়ার নেশা নাই, কিন্তু ওর হচ্ছে মামুনি তুমি ইউটিউব চ্যানেল ওপেন করো, তুমি হুম, হুম। নাচ করো, তুমি গান করো, তুমি মানে এটা সাংস্কৃতিক অঙ্গন ওর খুব হ্যাঁ, খুব পছন্দ। পছন্দ। আবার ওদের স্কুলে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হতো হুম, ও অ্যাটেন্ড করতো। হুম, গানের রিহার্সেল হলে ও জন নিয়ে ও রিহার্সেলে যাবে। হুম, বন্ধুদের খুব মিস করতো। তাহমিদ নামের ওর একটা ফ্রেন্ড ছিল, হুম, হুম, সব সময় মামুনি তাহমিদকে একটু আসতে বলো না বাসায়। হুম। আর খুব মজার একটা ও কি ঘটনা, চঞ্চল ছিল? না খুব বেশি চঞ্চল না, আবার একেবারে যে ধীর স্থির তাও না। সেটাও না। এই আমাদের বাংলাদেশের যে র্যাবের চিফ ম্যাজিস্ট্রেট, হুম, হুম, ওনার মেয়ে ছিলেন ওই সামারা আমার হুম, বাচ্চার সাথে পড়তো। হুম, তো ক্লাসে হচ্ছে আমার ছেলে এবিসিডি খুব ভালো পারতো, তো হুম, সামারা ছোট, ও পারতো না। তো ক্লাসে এখন মিস বলছে যে ক্লাসে তো নুরাসিন হলো এ ক্লাস বেবি। এটা শুনে ও ওই সামারা ওর দাদুর কাছে যেয়ে বলছে, নানুর কাছে, নানা ভাই আসছে হুম। চিটাং থেকে, নানা ভাইয়া আমাকে নুরাসিনের সাথে বিয়ে দিও। বলছে কেন, নুরাসিনকে কি ব্যাপার? আচ্ছা। বলছে নুরাসিন খুব শিক্ষিত ছেলে, ও এবিসিডি সব পারে। এটা শুনে ওর মামুনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিছে, ভাবি আজকে তো একটা বিশাল কাহিনী হয়ে গেছে। মানে সকালবেলায় ওর নানা আর ওই ভাবির খালাতো বোন নেমেছে ঢাকায়। আচ্ছা, আচ্ছা। তো আমার কাজিন আসছে, আপনাকে নুরাসিনের বাসায় একটু যাব নুরাসিনকে দেখতে। কেন? যে সামারা আজকে ওর নানা ভাইয়ের কাছে এই কথা বলছে, হুম। এখন আমার কাজিন নুরাসিনকে দেখতে যাবে। তো এখন আমি তো নুরাসিনকে, দারুণ তো। হুম, নুরাসিনকে বললাম যে তোমার সামারার খালামণি আসছে, তোমাকে দেখতে আসবে। হুম, হুম, কেন, আমাকে আবার দেখার কি হলো? তা আমি হুম। বললাম যে তুমি এবিসিডি পারো, এটা হলো খুব অনেক প্রশংসা শিক্ষিত। অনেক শিক্ষিত ছেলে। তো
পরে আবার বিয়ের প্রস্তাব আসছে। ভাবিরা সন্ধ্যাবেলায় চলে আসলো। তো বাবু পাশের রুমে এত লজ্জা পাচ্ছে, ও আসলোই না সামনে। পরে ওই ভাবি জোর করে যে, নুরাশিন আমার দেখো তোমার এক আন্টি এসছে তোমাকে দেখতে। বাচ্চাকে খুব আদর করলো। তো ভাবি নিজেও খুব হাসাহাসি করতেছে যে এরকম একটা শিক্ষিত ছেলে পাওয়া গেছে। খুবই মজা লাগলো কথাটা শুনে। হ্যাঁ, তো আপা আপনার এই যে নাচ গান কবিতা আবৃত্তি এটা কি ছোটবেলা থেকে এটা শিখেছেন? ছোটবেলা থেকেই। হ্যাঁ, আমাদের আমি রংপুর কুড়িগ্রামের মেয়ে। আমার ওখানেও শিল্পকলা একাডেমি আছে, প্রচ্ছদ ছিল। তো আমি প্রচ্ছদে মাঝে মাঝে যেতাম। পরে শিল্পকলা একাডেমিতে ভর্তি হই। ওখানে আমার নাচের টিচার ছিলেন দুদু ভাই। উনি আবার আমাদের একজন আত্মীয় আর কি। তো ওনার কাছে আমার যখন কলেজে কম্পিটিশন থাকে বা কোনো প্রোগ্রাম থাকে তখন ওনার কাছে একটু তালিম নিয়ে আসতাম। আজকে কিন্তু আপনার গান আমরা শুনবো, তার আগে আমি জানতে চাচ্ছি যে কুড়িগ্রামে হচ্ছে ঐতিহ্যবাহী খাবার কি? এটা আমাদের অনেকগুলোই আছে। ওই শাক শুকায়, ওটাকে বলে মানে শাক রোদ্রে শুকায় একটা শুটকি দিয়ে একটা ইয়ে করে, ওইটা একটা আছে। আর পাট শাক দিয়ে মাছের ডাল একটা, মানে পাট শাক আলাদা করে রান্না হবে আর মাছের ডাল, ওটাও খুব পছন্দ করে আমাদের গ্রাম অঞ্চলে। আমি নানু বাসায় দেখতাম। আর একটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার ডিম আলুর ডাল। এটা আমি আপনার কম্পিটিশনে করেওছি। হ্যাঁ হ্যাঁ করেছেন। হ্যাঁ, যাক, আপনি তো সেরা 10-এর মধ্যে ছিলেন। হ্যাঁ, 10 জনের আচ্ছা, মধ্যে। কংগ্রাচুলেশন। কেমন লেগেছিল আপনার কম্পিটিশন? আমার কম্পিটিশন খুবই ভালো লেগেছে। আর সব থেকে মনে হলো যে এখানে এক্সেপশনাল খাবারগুলোর প্রতি মানে আলাদা ডিমান্ড দেওয়া হয়। আসলে আমাদের যে খাবারগুলো হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে, আমাদের যে ঐতিহ্যবাহী খাবার, মানে আমরা চেষ্টা করছি ওগুলো আবার ফিরিয়ে আনতে, যেন আমাদের যে নতুন প্রজন্ম তারা যেন আমাদের দেশের খাবার সম্বন্ধে জানতে পারে, বুঝতে পারে এবং রেসিপির স্বাদও নিতে পারে। এই জন্য কিন্তু আমরা মাঝে মাঝে কম্পিটিশন গুলো করি, ঐতিহ্যবাহী খাবার নিয়ে আবার বই করছি। এটা আমার উদ্যোগে হচ্ছে নাহার কুকিং ওয়ার্ল্ড থেকে, এবং আপনারা থাকছেন। তো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন, তাহলে কিন্তু আমরা আমাদের ঐতিহ্যকে মানে ভুলতে দেব না, কারণ হারাতে দেব না। আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি তো রান্না সেক্টরে অনেকদিন ছিলাম না। ওই মায়ের সাথে কথাও ছিল যে আমি কি রান্না নিয়ে কাজ করব, পারতাম করতে, কিন্তু রান্না নিয়ে কাজ করলে তো আমি ওভাবে সময় দিতে পারবো না, যার জন্য আমি রান্না নিয়ে কাজ করিনি। কিন্তু পরে এই বাচ্চার কারণেই কিন্তু আমার রান্না শেখা। ওই যে কার্টুন দেখতো, বিভিন্ন ডোরিমন, মোটু পাতলু, আরো কি কি যেন কার্টুন দেখতো, বলতো যে তুমি কি এটা রাঁধতে পারো, এটা পারবা করতে, একটু দেখো না, ট্রাই করে দেখো না বিকেলের। তো আমি আবার আমার মতো করে একটা হয়তো রেসিপি তৈরি করে আমি বললাম দেখো এটা ওটার মতোই হয়ে গেছে, ওরা তো ওটা বুঝবে না। আচ্ছা, এই তো শুনলাম কয়েকটা আঞ্চলিক খাবার, আর কি কি খাবার আছে আপনার নানু দাদুর বাসায়? আসলে কি কি খাবার চলতো? আর আপনার নিজের কি পছন্দ? আমার পার্সোনালি আমি হচ্ছে ভাতে মাছে বাঙালি। আমার একটু শুটকি ভর্তা, একটু আলু ভর্তা, একটু ডিম ভাজি, বেগুন ভাজি, আমি পুরো বাঙালি। আমার এগুলোই খুব ভালো লাগে। নানু বাসায় আমি দেখতাম, আমার খুব ভালো লাগতো ওই যে খেজুর গুড়টা একদম মানে আঠালো, ওইটা ছিল, ওইটা দিয়ে আমার দুধ চিরাটা আমার নানু বাসায় আমি খুব পছন্দ করতাম। আর হচ্ছে ওই যে ইয়ের মধ্যে কি, ওইটাকে কি বলে, ওই যে মাটির হাঁড়ি যে ঝুলে থাকে, ওখানে নারকেলের নাড়ু থাকতো। আমার নানি বাসায় এটা থাকতোই মাস্ট, মানে আমরা বছরে একবার তো যাবই, এবং ওখান থেকে আমরা নাড়ু নিয়ে নিয়ে খাবো। আর এইটা আমার খুব মনে পড়ে। নানা বাড়ির কথা ভুলতেই পারি না, খুব ভীষণ আনন্দের ছিল, বিশাল বড় বাসা। সব আমার খালারা তো ভাই বোনরা সব রই রই। আবার আমার নানু বাসা, আবার আমার আমার ফুফাতো ভাই বোন যে ওদেরও নানু বাসা, একটা বাসায় আমার বিশাল বড় বাসা। বিশাল বাহিনী আমরা যেতাম বছরে একবার। তাহলে তো অনেক আনন্দ হতো, ভীষণ মজা করতাম আমরা। আর আপনার নিজের এই নাড়ু? আমার না, আমার হচ্ছে ভাতে মাছে বাঙালি, শুটকি ভর্তা, আলু ভর্তা, এগুলা, ডিম ভাজি, একটু ডাল, একটু ভাত, এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। আচ্ছা আপা, জীবনের কোন মুহূর্তে এসে আপনার মনে হলো যে কিছু একটা করতে হবে, এভাবে থাকা যাবে না? আমি একটু বলি, বলতে অসুবিধা নাই। আমি শ্বশুরবাড়ির দিক থেকে একটু নির্যাতিত ছিলাম। আচ্ছা, একটু নির্যাতিত ছিলাম। তখন আমার মনে হলো যে শ্বশুরবাড়ি কোথায়? ওটা কুড়িগ্রামেই ছিল। আচ্ছা, তখন কি আপনি কুড়িগ্রামে থাকতেন? না না, আমি তো 35 বছর ঢাকায়। আমি 91-এ ব্যাগ এন্ড ব্যাগেজ চলে আসি। আচ্ছা আচ্ছা। আমার হাজবেন্ড ঢাকায় আর কি।
তো তখন আমার মনে হলো যে আমি সব দিক থেকে, আমি 2001 থেকে 7 পর্যন্ত আমার সংসার আমিই চালিয়েছি, বাচ্চার দুধ থেকে শুরু করে বা বাচ্চার দাদুর পান সুপারি যা লাগে, মাঝে মাঝে আমার হাজবেন্ডকে আমি হাত খরচও দিয়ে দিয়ে দিছি। আচ্ছা, উনি কিছু করতেন না? না, উনিও করতেন, ওনার মনে হতো যে ওনার স্যালারিতে উনি স্যাটিসফাইড না। ও তখন আচ্ছা। উনি তখন আমি মাঝে মাঝে আমি খুব সন্তুষ্ট ছিলাম, কারণ পল্লী বিদ্যুতে সারা বাংলাদেশে সব থেকে মেয়েদের ভালো স্যালারির জবই ছিল ওইটা। আর ওটাতে আরিবের চেয়ারম্যান ছিলেন আমার খুব আপন ফুফাতো ভাই। তো যাই হোক, আমি খুব ভালো ছিলাম অলওয়েজ, আমি আল্লাহর কাছে শুকরিয়া, কোনো সময় খারাপ ছিলাম না। তাকে আমি খুশি করেই অনেক সময় বলতাম এটা গিফট হিসেবে কিছু একটা নিয়ে আসো যাও। তো এরকমও ছিল, কিন্তু তারপরেও কোথাও যেন মনে হতো যে আমার প্রতি তাদের একটা জেলাস কাজ করে, মানে সে এত ভালো কেন, এটাই মনে হয় তাদের মধ্যে। আমি জানি না, তার বড় বোন খুব ভালো ছিলেন, এখনো আমার সাথে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু কোথায় যেন একটা সমস্যা ছিল, আমার প্রতি তাদের একটা হিংসা ছিল যে এত ভালো হবে কেন, বা যেমন কতগুলো বিষয়, আমি এত কিছু আর কি বিশ্লেষণ করবো, একটা জেলাস ছিল। তখন মনে হতো যে না, আমি আমাকে আরো ভালোভাবে এস্টাবলিশ করব। কেন আমি মানে কথা শুনে বা তাদের কথা শুনে আমাকে গুটাই ফেলবো কেন? আর বাবু যখন চলেই গেল, তখন আমি কিছুটা হাত পা ঝাড়া হয়ে গেলাম, কারণ বড় বাবু বড় হয়ে গেছে, ও দায়িত্বটাও নিতে শিখেছে। তখন আমার মনে হলো না, আমি যে কাজগুলো আরো বেশি পারি, যেমন সাংস্কৃতিক অঙ্গনে আমি হঠাৎ করে একটা কম্পিটিশন হলো 2023 সালে, একটা বিজ্ঞপ্তি আসছে এশিয়ান টিভি থেকে, মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি কম্পিটিশন। আমি ওখানে অ্যাপ্লাই করলাম, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, সব রাউন্ডেই আমি উইনার হলাম। ওখানে আমাদের চিত্রনায়িকা অঞ্জনা আপু, প্রয়াত আপু ছিলেন আমার জাজ। আপু আমাকে ইয়েতে স্টেজে, আপনি উইনার হলেন, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো আপু আমার সব সেক্টরেই আমাকে খুব দারুণভাবে কম্পিটিশন করতে হয়েছে, সব কিছু আমাকে উপস্থাপন করতে হয়েছে ওখানে। তো শুধু যে আমি র্যাম্পে হাঁটবো তা তো না, আমাকে গান, নাচ, কবিতা আবৃত্তি, তারপর কখনো নিউজ প্রেজেন্টেশন, তারপর নিউজের কতগুলো সেক্টর ছিল যে আমার এরিয়াতে আমার একটা চাঞ্চল্যকর নিউজ নিয়ে ওখানে প্রেজেন্ট করতে হবে, সেটা আমি তালতলা মার্কেট থেকে করেছিলাম। আমার ইয়েটাই ভালো ছিল, নিউজ প্রেজেন্টেশনটাই ভালো ছিল। পরে ওখানে যে স্টেজে আপু আমাকে একটা কোশ্চেন করলেন যে, রুমন, আপনি যদি আজকে উইনার হন তাহলে আপনি কি করতে চান? তখন আপুকে বললাম যে আমাদের দেশে এখনো অনেক অসহায় নারীরা রয়েছে, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। অডিয়েন্স অনেক হাততালি, খুব চাঞ্চল্যকর হাততালি, যে অ্যান্সারটা সবার খুব পছন্দ হয়েছে। পরবর্তীতে উইনার হলাম, তখনও অডিয়েন্স থেকে বলছে যে না, জাজ মেনশন ঠিক আছে। কিন্তু আমি তো অসহায় নারীদের জন্য কিছু করতে পারি না, কারণ আমার চোখের সামনেই খিলগা এরিয়াতে অনেক অসহায় নারীরা আছে, কিন্তু যাদের ভিতরের কথা আমি জানি। প্রোটেস্ট করতে গেলে দেখা যাবে আমি বিপদের সম্মুখীন হব। আবার এমনও আছে, আমি হয়তো তাদেরকে বলি যে আপনি এই ব্যাপারটা অ্যাপ্লাই করে দেখেন বা এটা বলে দেখেন, তারা আবার করে কি, একটু বোকামি করে, হাজবেন্ডের কাছে বেফাস করে বলে ফেলে রুমন আপু এটা বলছে। তখন ওই ভাইয়ারা, কালার হয়ে যাচ্ছে, ভাইয়া আবার বলে কি রুমন ভাবির সাথে বেশি মেশার দরকার নেই। মানে ও সব দিক থেকে আপনারই মানে সমস্যা। আমি আবার বলি যে আমি ভালোর জন্য শিখাই দিলাম, আপনি আমার নামটাই বললেন, আমি তো আর কিছু করতে পারবো না। তো মাঝে মাঝে মনে হয় যে বললাম যে আমি কিছু একটা করব, কিছুই তো করতে পারি না। আপনি চেষ্টা তো করেছেন, এখন ওরা যদি না নিতে পারে, এটা ব্যর্থতার আমার এখনো অব্যাহত, আপনার না, আপনি চেষ্টা করে যান, এক সময় না এক সময় সফলতা হবে ইনশাআল্লাহ। আসলে আপনি যদি এই রুমন না হতেন তাহলে কোন রুমন হতেন? আমার স্কুল লাইফ থেকেই আমার একটা ইচ্ছা ছিল আমি র্যাম্পে হাঁটবো, র্যাম্পে হাঁটাটা আমার ভালো লাগতো। কিন্তু আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমার এক খালু ছিলেন সৌদি আরবে। তো খালু আমাকে যখন দেশ থেকে বাইরে যাবেন, তখন খালুজি আমাকে জিজ্ঞেস করতেন, বল তোর জন্য কি নিয়ে আসবো। আমি খালুজিকে বলতাম যে আমার জন্য হাই হিল, এত হিলের জুতা নিয়ে আসতে হবে, কারণ আমি র্যাম্পে হাঁটবো। খালুজি আমার সুতা দিয়ে আমার পায়ের মাপ নিতেন, নিয়ে সত্যি সত্যি ওখান থেকে ব্ল্যাক এত উঁচু হিল নিয়ে আসতেন। সেটা পরে আমি কোমরে হাত দিয়ে বাসায় আমার রুমটা অনেক প্র্যাকটিস করতাম।
তো এটা দেখে আমার মা বলতেন, এগুলা তোমার ইয়ে হবে না, এগুলা করে লাভ নাই। আমার বাবা খুব একটা পছন্দ করতেন না। আমি যে প্রোগ্রামগুলো করতাম ওগুলো চুপি চাপি, ওই আমার টিচার এসে বলতেন যে রুমা হচ্ছে ইংলিশ কবিতা আবৃত্তি করবে, ও পাঠায় দিয়ে শিল্পকলায় প্রোগ্রাম আছে, ওখানে যাই আমি নাচের প্র্যাকটিস করতাম। কিন্তু বাবাকে একটু মিথ্যে বলে যেতে হতো। তো পরে বাবাও হার্টের সমস্যায় 96-এ উনি চলে যান। আমার সব ভালো লাগার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, খুব খারাপ লাগে। লাস্ট মোমেন্টে মানে আমি এখন আল্লাহর কাছে মোনাজাত করি আমার পছন্দের মানুষ যেন আর পৃথিবী থেকে না চলে যায়। আসলে মৃত্যু তো এটা অবধারিত, মানে যে খুবই সময় খারাপ লাগে, খুব ভালো লাগে হবে। মানে আমাকে যারা খুব বেশি আগলে রাখে, মানে আমার বিলি আপার কথা বলি, আমার কাজিন জ্যাঠাতো বোন, আমার ডাক্তার ভাই আব্দুল নূর ভাই আমাকে যে কি স্নেহ করতেন। আমি অসুস্থ না, তারপরে আম্মাকে বারবার ফোন দিবে, চাচি আম্মা ও তো বুঝতেছে না, ওর মনে হয় এই সমস্যাটা, একটু ডাক্তার দেখাতে বলে, এরকম কেয়ারিং। কিন্তু আমি তো জানি আমি সুস্থ। তারপর আর কার কথা বল, বড় আব্বা তো খুবই ভালো মানুষ ছিলেন। আমার জ্যাঠা কুড়িগ্রামের একজন নামকরা উকিল ছিলেন, উনিও না ফেরার দেশে। আমার যে সব বড় আম্মা, আমার মানে মায়ের সব বড় যে সব বড় আম্মা যে, উনি তো সব সময় আমার মাথায় এরকম করে হাত বুলায় কথা বলতেন। কোন সময় মানে হাত, মানে আপনি অনেক স্নেহ ভালোবাসা পেয়েছেন আপনার মুরব্বিদের কাছ থেকে, ফ্রেন্ড সার্কেলে। শুধু আপনার যে জায়গাটা ছিল একটা কষ্টের, ওটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনি সাপোর্ট পাননি, জেলাসি পেয়েছেন, এবং ওইটার জন্য আপনি আরো শক্তিশালী হয়েছেন। আমি তো এটাই বলবো। এটা মনে হয় শুধু, হ্যাঁ এটা আপনার কথা ঠিক। আমার মনে হয় কি ওই কষ্টটা না পেলে আমি ঘুরে দাঁড়াতে হতেন না, আমি আজকে রুমা হতে পারতাম না। এই যে বললাম যে না হলে কি হতেন, আসলে আরো অনেক কিছু হতেন, কিন্তু ওই মুহূর্তটা ওনাদের ওই কথাগুলো অস্ত্র হিসেবে আপনি নিয়েছেন। দর্শক, আপনার কাছ থেকে কিন্তু আমরা একটা বড় জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে যখন চারিদিক থেকে আপনাকে কোণঠাসা করছে, আপনি যে কাজ করছেন সেটার প্রশংসা তো হচ্ছে না, বরঞ্চ সেটা কিভাবে না করেন বাধা দেয়া হচ্ছে, কিন্তু সেই মুহূর্তে ওই বাধা দেয়াটাকে, ওই কটু কথাটাকে আমরা কিন্তু আরো আমাদের অনুপ্রেরণার উৎস হিসাবে ধরে আরো একটা জিদ, একটা ভালো জিদ আনবো যে আমি করে দেখাবো, ভালো কাজ আমি করে দেখাবো। সো আপা কিন্তু আরো বেশি শক্তিশালী হয়েছেন ওই সময়টা, এবং আজ উনি একজন সফল নারী উদ্যোক্তা, এবং বিভিন্ন সেক্টরে আপা কাজ করছেন। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, আপনার গান দিয়ে আমরা শেষ করব। তার আগে আমি জানতে চাই কেমন লাগলো আমাদের এই প্রোগ্রামে এসে? অনুষ্ঠান খুবই চমৎকার। আমার মনে হয় আমার নিজের মনের কথা, আমার ইচ্ছের কথা এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমি বলতে পারছি। আমাকে দেখে আরো প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা ঘরে বসে রয়েছে তারাও দেখে তাদের ইচ্ছে জাগবে যে না, আমরাও ঘরে বসে থাকবো না। খুবই চমৎকার অনুষ্ঠান। আমার মনে হয় প্রত্যেকটা নারীরই এগিয়ে আসা উচিত এবং এরকম অনুষ্ঠানে যোগদান করে নিজের ইচ্ছেগুলো প্রকাশ করা উচিত। অনেক ধন্যবাদ আপা। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে। আমি দর্শকের কাছে বিদায় নিয়ে আপনার গান দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে? ধন্যবাদ আপা, আপনাকেও ধন্যবাদ। এবং আমি খুবই প্লিজড যে আমি এরকম একটা অনুষ্ঠানে আপনার সাথে আমি থাকতে পারছি। থ্যাংক ইউ আপা, আপনি আমার খুবই প্রিয় একজন মানুষ। আমিও আপনাকে অনেক পছন্দ করি। আর দর্শক, আজকে কিন্তু উনাকে চমৎকার লাগছে, সবসময় চমৎকার লাগে, কিন্তু আজকে স্পেশালি আমার অনুষ্ঠানে এসেছে, চমৎকার তো না লাগতেই হবে, চেহারায় আলাদা একটা জ্যোতি এসেছে। আপনি আমাকে খুব ভালোবাসেন, এই ভালোবাসার মানুষকে সবসময় সুন্দর লাগে। আর এটা ঠিক, তবে মানুষটাও আসলে সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ আপা, দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া আছে, কল করতে পারেন, ইমেল আইডি দেওয়া আছে, ইমেলে কিন্তু আপনার পুরো ডিটেলস পাঠাতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। প্রতি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন ভরে উঠুক সফলতায়, এই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমরা আপার গান দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে।
নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয় যে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে ওই যে কোমল উঠলো ফুটে রে, উঠলো ফুটে স্বর্ণ কোমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। চমৎকার, একটা জোরে করতালি হয়ে যাক এবং আমরা সবাই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।